সবাই একসাথে হাসানের দিকে তাকায়। সালামের জবাব দেওয়ার পরে রিতার বাবা রিজন আহমেদ হাসানকে দেখিয়ে দিয়ে বলে, ও হাসান, যার কথা আপনাদের বলেছিলাম। হাসান, এখানে এসে বস। হাসান মামার পাশে বসে। ছেলেপক্ষের সবাই ওর দিকে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে রিতাকে নয়, ওকেই দেখতে এসেছে ওরা। অস্বস্তিতে এদিক ওদিক নজর বোলায়। রিমা বেগম রিতাকে নিয়ে এগিয়ে আসছেন সোফার দিকে। রিতাকে মিষ্টি কালারের শাড়ি পরানো হয়েছে। ঘোমটা টেনে নিচের দিকে দৃষ্টি রেখে মায়ের সঙ্গে এগিয়ে আসছে। রিতাকে এনে সকলের সামনে একটা চেয়ারে বসানো হয়। ছেলেপক্ষের সবাই রিতাকে দেখে, যা যা জিজ্ঞেস করায় করে। সকলের চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে মেয়ে পছন্দ হয়েছে। ছেলের বাবা রিজন আহমেদের দিকে তাকিয়ে বলেন, ভাই সাহেব, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, আপনাদের কিছু বলা থাকলে বলুন। রিজন আহমেদ হাসানের দিকে তাকিয়ে বলেন, তুই কি বলিস? হাসান ছেলের বাবার দিকে তাকিয়ে বলে, ছেলে যেন কি করে? কার্ডিওলজিস্ট। ছেলেকে নিয়ে আসলে ভালো হতো না? ছেলে মেয়েকে দেখতো, মেয়েও ছেলেকে দেখতো। রোহান আসতে চেয়েছিল কিন্তু হুট করে ইমার্জেন্সি থাকায় আটকে গেছে। সমস্যা নেই তো, পরে ওরা বাইরে দেখা করে নেবে। আপনার কতজন ছেলে মেয়ে? আমার একটাই ছেলে। হাসান মামার দিকে তাকায়, তোমার পছন্দ হয়েছে? তুই যা বলবি সেটাই হবে। ছেলের বাবা বলেন, আপনারা রাজি থাকলে আমরা আজকে আংটি পরিয়ে রাখতে চাই। হাসান হাসি মুখে বলে, আঙ্কেল, আমরা তো এখন আপনাদের বিষয়ে কোনো খোঁজ খবর নেইনি। আপনারা হয়তো আমাদের বিষয়ে তেমন কিছু জানেন না। একটা বিয়ে যেহেতু সারা জীবনের জন্য, তাই ভেবেচিন্তে তো আগানো ভালো, তাই না? তা আপনি ঠিকই বলেছেন। তাহলে এটাই থাকুক, আমরা আপনাদের বিষয়ে খোঁজ খবর নেই, আপনারাও নিন, তারপর আস্তে ধীরে বিয়ের কথায় আগাই। আচ্ছা, আশা করছি আমাদের বিষয়ে কোনো খারাপ রিপোর্ট পাবেন না আপনারা। এটাই যেন হয়। তাহলে আমরা এখন আসি। দেখা সাক্ষাৎ তো হলোই। খাওয়া দাওয়া না করে চলে যাবেন? রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে তারপর যাবেন সবাই। খাওয়া দাওয়া করতে হবে না, আমরা যার জন্য এসেছিলাম সেটা তো হয়েছেই। তাড়াহুড়া করে এসেছি শুধু মেয়েটা দেখার জন্য। আমরা আসছি তাহলে। ভালো থাকবেন আপনারা। আপনাদের সঙ্গে আত্মীয় করতে পারলে আমরা খুবই খুশি হতব। আল্লাহ তাআলা চাইলে হবেন ইনশাল্লাহ। সবাই চলে যায়। হাসান রিতার দিকে তাকাতে রিতা অভিমান ভরা দৃষ্টিতে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। হাসানের দিক থেকে মুখ ফিরে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। ঠেলে কান্না আসছে ওর। এতক্ষণ ধরে অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল। রেজাওয়ান আহমেদ বাইরে থেকে ভেতরে প্রবেশ করেন। হাসানের দিকে এগিয়ে আস্তে আস্তে বলেন, মনে হচ্ছে ফ্যামিলিটা ভালোই, তোর কি মনে হয়? আমারও এমনই মনে হচ্ছে। খোঁজখবর নিয়ে দেখি, যদি খারাপ কোনো রিপোর্ট না পাই তাহলে এখানে বিয়ে হবে। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়। হাসান রুমের দিকে এগিয়ে যায়। রেজওয়ান আহমেদ রিমা বেগমের দিকে তাকিয়ে বলেন, রিতাকে ডেকে আনো খাওয়ার জন্য। রিমা রিতার ডাকার জন্য চলে যান উপরে। রেজওয়ান আহমেদ মায়ের সঙ্গে কথা বলতে শুরু করেন। রিতা বেগম রিমা বেগম রিতার রুমের সামনে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিয়ে বলেন, রিতা, কী করছিস? চেঞ্জ করে নিচে আয় খাওয়ার জন্য। কিছুক্ষণ পর রিতার গলার স্বর ভেসে আসে ভেতর থেকে, আমি এখন খাবো না, খিদে পাইনি, তোমরা খেয়ে নাও। অল্প খাবি, আয়, তোরা বুট ডাকছে খাওয়ার জন্য। বলছি তো খাবো না, যাও। রিমা বেগম আর কিছু না বলে নিচের দিকে এগিয়ে আসেন। রেজন আহমেদ স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, রিতা আসলো না? সন্ধ্যা খেয়েছে, এখন আর খাবে না। অল্প খেত, বলেছি খাবে না। যাও, আমাদের জন্য বাড়ো। রিমা বেগম ডাইনিংয়ের দিকে এগিয়ে যান। হাসান ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসতে বসতে বলে, বাসালটা কই, খাবে না? রিমা বেগম বলেন, সন্ধ্যা খেয়েছিল, এখন আর খাবে না। হাসান বলে না কিছু, চুপচাপ নিজের খাওয়াই শুরু করে। রাত প্রায় 12টা বেজে গেছে। রুমে শো শো ফ্যানের বাতাস শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ নেই। হাসান স্টাডির টেবিলের সামনে চেয়ারে বসে আছে। সামনে মেলে রাখা বই, দৃষ্টি স্থির বইয়ের পাতায়। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ হয়। হাসান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় দরজার দিকে। আবার ধাক্কা পত্রে গলার স্বর বাড়িয়ে বলে, কে? উত্তর আসে না, তবে দরজা ধাক্কানোর শব্দ হয় আবার। হাসান বইটা বন্ধ করে বসা থেকে উঠে দরজার কাছে এগিয়ে আসে। দরজা খুলে দেখে সামনে রিতা দাঁড়িয়ে আছে। রিতার মুখ তুলে হাসানের মুখের দিকে তাকায়। অন্ধকার থাকায় দুজনের একজনও স্পষ্ট দেখতে পাচ্ছে না একে অপরের চেহারা। রুমে আলো থাকলেও হাসানের সুঠাম দেহের কারণে ছায়া পড়ে আছে রিতার উপর। এত রাতে এখানে কি? রিতা হাসানকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ল। হাসান দরজার সামনে থেকে সরে এসে রিতার মুখের দিকে তাকায়। কান্না করার কারণে রিতার চোখ মুখ ফুলে উঠেছে। চোখ দুটোতে রক্ত জমে গেছে।
চুলগুলো এলোমেলো হয়ে আছে। এখানেও শাড়ি পরানো রয়েছে। হাসান দৃষ্টি নামিয়ে নেয় রিতার দিক থেকে। রিতা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে থেমে থেমে বলে, তুমি কেন এমন করছো? আমি অন্য কাউকে বিয়ে করব না। হাসান নিচের দিকে তাকিয়ে থেকে বলে, যা এখান থেকে গিয়ে চেঞ্জ করে ঘুমা। যাব না আমি। মার খাবে কিন্তু, মেরে ফেলো। হাসান চোখ তুলে তাকায় আবার। রিতা করুণ সুরে বলে, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। সব কিছু জানার পরও কিভাবে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছ আমাকে? যা করে তোর ভালো হবে সেটাই করছি। এখন যা নিজের রুমে। করতে হবে না আমার ভালো। আমি অন্য কাউকে বিয়ে করব না। যেতেই বলছি আমি। তুমি কি মানুষ? হৃদয় বলতে কিছুই নেই তোমার? এত সুন্দর করে কিভাবে ইগনোর করো আমাকে আর আমার অনুভূতিকে? আমার অনুভূতির ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? না, নেই। যা তো এখান থেকে, বিরক্ত করবি না। বেশি কিছু তো চাইছি না তোমার কাছে। বেশি কিছু চাইছিস না, অথচ পুরো আমিটাকে চাইছিস। দিয়ে দাও না। অসম্ভব। আমি হারিয়ে গেলে তোমার একটুও আফসোস হবে না? একদম না। তুমি কি সত্যি রোবট? হ্যাঁ। কোনো অনুভূতি নেই? না। কান খুলে শুনে রাখ হাসান মাহবুব, আমি যদি তোমার না হই দুনিয়ায় আর কোনো পুরুষ হব না। তুমি ব্যতীত অন্য কারো নামের কবুল বলবো না আমি। এই দেহ অন্য পুরুষের ছোঁয়া লাগার আগে কাফনের কাপড় জড়াবো। তুমি আমাকে বিয়ে না করলে আমি সুসাইড করব। হাসানের শক্ত হাতে চড় পড়ে রিতা নরম গালে। মেয়েটা মাথায় একদিকে হেলে পড়েছে অনেকটা। হাসান নাকি দাঁতে দাঁত চেপে বলে, আরেকবার উল্টোপাল্টা কথা বলবি তো চাপাই আর দাঁত থাকবে না একটাও। ভালোভাবে বলছি, ভালো লাগছে না। কিছু না বলতে বলতে সাহস বেড়ে গেছে। যা গিয়ে ঘুমা। অবিশ্বাস এক কাজ করে ফেলে রিতা। দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে হাসানকে। ওর এমন কর্মের শখ হাসান স্তব্ধ হয়ে গেছে। রিটাকে ঠেলে নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করে বলে, একটু নির্লজ্জ কবে থেকে হয়েছিস? ছাড় আমাকে। রিতা শক্ত করে ধরে রেখে কাঁদতে কাঁদতে বলে, আমি সত্যিই ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া বাঁচবো না আমি। সন্ধ্যার পর থেকে ঠিকমতো শ্বাস নিতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে। তুমি কেন বুঝতে পারো না আমাকে? আমি তোমার যোগ্য না, ঠিক আছে। একটু কি মানিয়ে নিতে পারবে না আমার সঙ্গে? হাসান স্থির হয়ে দাঁড়ায়। মৃদুস্বরে বলে, তুই আমার যোগ্য হলেও আমি তোর যোগ্য না। যেখানে বিয়ে দিতে চাইছি চুপচাপ মেনে নে, ভালো থাকবি। ভালো থাকতে চাই না আমি। আমি তোমার সঙ্গে মন্দই থাকতে চাই। তবুও তোমাকেই চাই। পাগলামি বন্ধ কর। আমি অন্য কাউকে বিয়ে করব না। তুমি আব্বুকে একবার বলে দেখবে। আব্বু রাজি হয়ে গেছে। কাউকে কিছু বলতে পারবো না আমি। তুই ছাড় আমাকে আর যা এই রুম থেকে। রিতা হাসানের বুক থেকে মুখ তুলে হাসানের মুখের দিকে তাকায়। ঝাপসা চোখ জোড়া দেখে হাসানকে দেখতে দেখতে বলে, বলতে হবে না তোমাকে, আমিই বলবো। তুমি শুধু রাজি হয়ে যাবে। না, ছাড় আমাকে। তোর লজ্জা করছে না মাঝরাতে একজন পুরুষের রুমে ঢুকে তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকিস? এই শিক্ষা দেওয়া হয়েছে তোকে? ছাড় আমাকে, নয়তো মেরে পিঠে ছাল তুলে নেব। যা খুশি করো। হাসান গলার স্বর কিছুটা নরম করে বলে, দেখ রিতা, পাগলামি করবে না। তোর মামা মামির একমাত্র সন্তান। তারা সবসময় তোকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছে, ভবিষ্যতও করবে। যাকে তাকে তো তোর লাইফ পার্টনার বানিয়ে দিতে পারে না, তাই না? তোর লাইফ পার্টনারও বেস্ট একজনই হবে। তুমি বেস্ট। আমার তোমাকেই লাগবে। তুমি ছাড়া অন্য কাউকে চাই না আমি। আমি এখন স্টুডেন্ট, থাকি মামার কাছে, খাই বাবার টাকায়, চলি ছন্নছাড়া হয়ে। সারা জীবন তো আর স্টুডেন্ট থাকবে না। বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে না? না হলেও আমি মানিয়ে নেব। হাসান চুপ করে থাকে। আর কোনো যুক্তি দিয়ে এই মেয়েকে দূরে সরাবে না। কোন যুক্তি দিয়ে এই মেয়েকে বোঝাবে ওরই তার যোগ্য না? 13 বছর বয়স থেকে মামার কাছে রয়েছে। মামার বাড়িতে বড় হয়ে এখন মামা তো বোনকেই বিয়ে করবে। মামা সবসময় মেয়েকে বেস্ট জিনিস দিয়েছেন। মুখ ফুটে চাইতে হাজির করেছেন সব। সে রাজি হবে হাসানের কাছে মেয়েকে বিয়ে দিতে? হাসান কোন মুখ নিয়ে মামার কাছে গিয়ে বলবে আমি রিতাকে বিয়ে করতে চাই? হাসান চুপ থাকতে দেখে রিতা বলে, তুমি একবার শুধু আব্বুকে বলো, দেখবে আব্বু রাজি হয়ে গেছে। তুমি বললে আব্বু না করতে পারবে না। তুই কেন বুঝতে চাইছিস না আমার কথা? এটা সম্ভব না। তুমি চাইলেও সম্ভব। আমি তোমার বউ না হলেও অন্য কারো হব না। আমি সত্যি সত্যি সুসাইড করব। তুই স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছিস, নিজের বাবা মায়ের কথা একবারও ভেবেছিস? তুই তাদের একমাত্র সন্তান। তুই না থাকলে তাদের কী অবস্থা হবে একবারও ভেবেছিস? আমি যদি ভালো না থাকি তাহলে তারাও ভালো থাকবে। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকলে তাদের ভালো লাগবে?
তুমি জানো আমি ছোটবেলা থেকে কোনো কষ্ট পাইনি। তোমাকে না পাওয়ার মতো কষ্ট যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। এত কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। হাসান ফোঁস করে শ্বাস ছাড়ে। রিতাকে ঠেলে সরানোর চেষ্টা করে বলে, ছাড় আমাকে। তুমি বলো, আব্বুকে বলবে আমাদের কথা? হাসান চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলে, বলবো। সকালেই বলবে? হ্যাঁ বলবো। আমার মাথায় হাত রেখে বলো, সত্যি সত্যি বলবে? আরে ভাই, বলছি তো বলবো। রিতা হাসানের মুখের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, আমার মাথা ছুঁয়ে বলো। হাসান রিতার মাথায় হাত রেখে বলে, সকালে মামাকে বলবো আমাদের দুজনের বিয়ের কথা, কিন্তু মামা রাজি না হলে বিয়ে হবে না। তুই আব্বুকে রাজি করাবে, তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, এখন ছাড় আমাকে। আমাকে তো কষ্ট দিয়েছো, সেই জন্য আদর করো। এই যে ডিমান্ড বেড়ে চলছে, ছাড়। আর না, আর যা এখান থেকে। একটু আদর করো। হাসান পড়ে মহা ঝামেলায়। এখন এই মেয়েটাকে কিভাবে আদর করবে? ছোট বাচ্চাদের আদর করা সহজ, কিন্তু এত বড় মেয়েকে কিভাবে আদর করবে? ওকে ঝামেলায় না ফেলে এই মেয়ের বোধহয় শান্তি লাগে না। আদর করো। রিতা গাল দুটো মুছিয়ে দিয়ে চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, রুমে যাবি, ফ্রেশ হবি, তারপর ঘুমাবি। আচ্ছা যা এখন। সকালে কিন্তু আব্বুকে বলবে। হ্যাঁ আচ্ছা, তুমিও ঘুমাও। রিতা ছেড়ে দিয়ে দরজা দিকে আগায়। হাসান বিড়বিড় করে বলে, টেনশন ধরিয়ে দিয়ে বলছে ঘুমাও। 2টা বছরের মাথা আওলাঝোলা করে দিয়েছে অশুভ মেয়েটা। ধুর, ভাল লাগে না। রিতা রুম থেকে বেরিয়ে গেল, খেয়াল করে না দরজার বাইরে একটু দূরে ওর বাবা দাঁড়িয়ে আছে। রেজাওয়ান আহমেদ দরজার ডান পাশে করিডোরে দাঁড়িয়ে, আর বাঁ পাশে করিডোরের দিকে রিতা নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকার থাকায় হয়তো বাবাকে দেখেনি। হাসান চমকে উঠে সামনে তাকায়। হাসান, ওর মামা এখানে কেন এত রাতে? এতক্ষণ কোথায় ছিল? ওরা রিতার সব কথা শুনে নিয়েছে? ওরা এতক্ষণ যেভাবে ছিল দেখে নিয়েছে? হাসানের চেহারার রং পাল্টে গেছে। মামা, তো তুমি এত রাতে এখানে কেন? কী হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? কই? আমার হাসান কিন্তু জীবনে এভাবে কথা বলে না, পরিস্থিতি যেমনই হোক না কেন। আবার কিছু বলতে গিয়েও থেমে যায় হাসান। আসলেই তো, ও তো জীবনে এমন তুতলে তুতলে কথা বলে না। ঘাবড়ে গিয়ে আজ কেমন হচ্ছে। যদিও হাসান ঘাবড়ানো এভাবে কথা বলে না কখনো। সেন্টার টেবিলের উপর থেকে পানি গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে পানি পান করে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, তুমি আজকে ঘুমাওনি এখনো? ঘুমাতে যাচ্ছিলাম, কিন্তু। কিন্তু কি? রেজান আহমেদ চুপ করে রইলেন। ওনার চোখ মুখ গম্ভীর। হাসানের টেনশন বেড়েই চলছে। বেচারা কিন্তু না করেও ফেঁসে গেল। সব দোষ ওই বাচালের বাচ্চার। মামা। হ্যাঁ বল। তুমি বলো, কি বলবো? কিসের জন্য এসেছ? রিতা এসেছিল কেন? ফট করে উল্টো ঘুরে দাঁড়ায় হাসান। মামাকে ওদের দুজনকে কোনো কথা শুনেছে, নাকি শুনেও প্রশ্ন করছে? কি হলো? ওদিকে ঘুরলে কেন? হাসান মামার দিকে ঘুরে দাঁড়ায় আবার। মৃদু স্বরে বলে, রিতা এই বিয়ে করবে না। কোন বিয়ে? যেখান থেকে আজকে দেখতে এসেছে? তোকে বলেছে? হুম। এই বিয়ে না করলে কোথায় করবে? হাসান চুপ করে থাকে। রিজওয়ান আহমেদ বলেন, কথা বলছিস না কেন? বিয়ে করবে না না বলেছে, কাকে করবে এটা বলেনি? উপনিস মাথা নাড়ায় হাসান। কাকে করবে বলেছে? হাসান হাত তুলে নিজেকেই দেখায়। গম্ভীর স্বরে বলে, আমাকে করবে, ভালোবাসে আমাকে। রিজওয়ান আহমেদ গম্ভীর স্বরে বলেন, তুই করবি? তুমি যদি রাজি থাকো তাহলে। তুই ভালোবাসিস রিতাকে? হাসান চুপ করে থাকে। রেজাউন আহমেদ একই কথা পরপর কয়েকবার জিজ্ঞেস করেন। 2 বছর ধরে আঠার মতো লেগে আছে, ভালো না বেশে থাকা যায়? তার মানে তুইও ভালোবাসিস? উপনিস মাথা নাড়ায় হাসান। আমার মেয়েকে চড় দিয়েছিস কেন? দিয়েছে তো একটাই, ওকে আরও 100টা চড় দেওয়া উচিত। আর গত 2 বছরে তোমার মেয়ে আমাকে যেই পরিমাণ জ্বালিয়েছে, তাতে ওকে উল্টো করে ঝুলিয়ে রাখলেও কম হয়ে যাবে। তুই জ্বলেছিস তাই তো আমার মেয়ে তোকে জ্বালাতে পেরেছে। একদম মেয়ের হয়ে ছাপাই গাইবে না। হাজারবার বলেছি ওটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো, তখন শোনোনি আমার কথা। আসল কথা বলতো বাপ, আমার ভাল লাগছে না কিন্তু এখন। অবাক হয়ে বলে, আসল কি কথা বলবো? কোন কথা আসল? রিতা যা বলতে বলে গেছে সেটা বল। হাসান বিস্ময় নিয়ে তাকিয়ে রইল মামার মুখের দিকে। অবাক হয়ে বলল, তুমি সব শুনেছ? উপন্যাস মাথা নাড়ায় রেজওয়ান আহমেদ। তাহলে তো সবই জানোই, আলাদা করে আর বলতে হবে কেন? তুই বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। আমি বলতে পারবো না। রিতাকে কিন্তু অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব। দিয়ে দাও, তোর কষ্ট হবে না? হাসান চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর আগের চেয়েও গম্ভীর হয়ে বলে, মামা। হ্যাঁ?
আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। রেজওয়ান আহমেদ খুশি হয়ে ভাগ্নাকে জড়িয়ে ধরেন। আমি অনেক আগে থেকে রিতাকে তোর সঙ্গে বিয়ে দিতে চাচ্ছিলাম, কিন্তু তুই রাজি হবি কি না, কেমন রিয়েক্ট করবি, এই ভয়ে কিছু বলতে পারছিলাম না। ফোনের শব্দে ঘুম ভাঙে শ্রাবণের। এত রাতে কে কেল করলো? কল করে ঘুমের 12টা বাজিয়ে দিল। সোহাকে এক হাতে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে ফোন হাতে নেয়। ঘুম ঘুম চোখ জোড়ে মেলে ফোনের স্ক্রিনে তাকায়। হাসান কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল। কী করছিস? মাঝরাতে কল দিয়ে জিজ্ঞেস করছিস কী করছি? ডিস্টার্ব করলাম নাকি ভাই? আচ্ছা রাখি, পরে কল করবো, তুই নিজের কাজ কর। এই শয়তান, তুই কী মিন করছিস? আমি ঘুমাচ্ছিলাম, কি বলবি বল। বিয়ে? কার? আমার? কার? আরে ভাই আমার। কার সঙ্গে? বাচালের সঙ্গে। এটা আবার কেমন নাম? ঘুম থেকে ওঠ তো ভাই। বাচাল কারোর নাম হয়? শুনেছিস কখনো? তুই তো বললি বাচালের সঙ্গে বিয়ে। রিতার সঙ্গে বিয়ে? এ? হ্যাঁ রে ভাই। কংগ্রাচুলেশন। ধন্যবাদ। কবে বিয়ে? ঠিক হয়নি এখনো। আচ্ছা এখন রাখি, তুই ঘুমা, সকালে দেখা করে কথা বলবো। আচ্ছা। কল কেটে রেখে দেয় শ্রাবণ। সোয়া শ্রাবণের বুক থেকে মুখ তুলে ঘুম জড়ানো গলায় বলে, কে কল করেছিল? হাসান। ঘুমা এখন। আরও কিছু প্রশ্ন করতে ইচ্ছে করলেও করল না সোহা। পুনরায় শ্রাবণের বুকে মুখ গুজে ওকে জড়িয়ে ধরে এক হাতে। শ্রাবণ নিজেও সোহাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। শোয়ার সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। ওষুধের প্রভাব এখনও আগের মতোই রয়েছে। শ্রাবণ শোয়াকে ছেড়ে উঠে বসতেই শোয়ার ঘুম ভেঙে যায়। মোড়ামুড়ি করে শোয়া নিজেও শোয়া থেকে উঠে বসে। আজকে রাতে ঘুম ভালো হয়নি, একটু পরপর ঘুম ভেঙে গিয়েছিল। মাকে নিয়ে উল্টোপাল্টা স্বপ্ন দেখেছে। শ্রাবণের মুখের দিকে তাকিয়ে আবার ঘাড় সোজা করে বসে রইল। শ্রাবণ বিছানা ছেড়ে নেমে ডিম লাইট অন করে মেন লাইট অন করলো। তারপর হিলে দিলে ওয়াশরুমে প্রবেশ করলো। সোহা নিজেও বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ভীষণ মন খারাপ হয়ে আছে, কেমন অস্বস্তি লাগছে। বিছানা গুছিয়ে রেখে চুলগুলো আছড়ে নেয়। ঘুম না হওয়ার কারণে চোখ মুখ ফোলা ফোলা দেখাচ্ছে। শ্রাবণ একেবারে গোসল সেরে বেরিয়ে আসে। ওকে আজকেই এখনই গোসল করে বেরিয়ে আসতে দেখে সোহা তাকিয়ে থাকে কিছুক্ষণ। জিমে যাবে না আজ? ভাবনা দূরে সরিয়ে রেখে নিজে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। শ্রাবণ প্যান্ট শার্ট পরে তৈরি হয়ে নেয়। রুম থেকে বেরিয়ে দেখে মাজেদা আন্টি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছে। শ্রাবণ আন্টির দিকে তাকিয়ে বলে, আন্টি, এক মগ কফি বানিয়ে দিন আগে, একটু অপেক্ষা করে দিচ্ছি। শ্রাবণ মাথা নেড়ে সোফার পাশে বসে টিভি দেখছিল। কয়েক মিনিট পরে কফি বানিয়ে নিয়ে আসেন মাজেদা আন্টি। শ্রাবণ কফির মগ হাতে নিয়ে টিভি অফ করে দেয়। সোয়া সেরে উঠে রুমে ফিরে আসে। সোয়া হাত মুখে ক্রিম লাগাচ্ছে। শ্রাবণ কফির মগে চুমুক দিয়ে বলে, রেডি হয়ে নে। সোয়া ঘাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকায়। মৃদুস্বরে বলে, কোথায় যাব? হাসপাতালে যাব, ছোট ডাইনিকে দেখার জন্য। সোয়া কিছু না বলে ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে চেঞ্জ করার জন্য। শ্রাবণ দাদার ফোনে কল করে। রিসিভ হতে সালাম দিয়ে বলে, ডাইনিটার জ্ঞান ফিরেছে? রাতেই ফিরেছে। ডাইনিকে গিয়ে বলো শ্রাবণ চৌধুরী আসছে ওকে স্পেশাল ফিল করানোর জন্য। তুমি হসপিটালে যাবে? হ্যাঁ। তুমি কোথায়? আমি বাড়িতে আছি। সোয়াকে নিয়ে যাবে? হ্যাঁ, রাখলাম। শ্রাবণের বলতে দেরি হয়, কিন্তু কল কাটতে দেরি হয় না। সোয়া চেঞ্জ করে বেরিয়ে এসেছে, দ্রুত হিজাব বেঁধে তৈরি হয়ে নেয়। শ্রাবণ কফি খাওয়া শেষ করে সোয়াকে নিয়ে রুম থেকে বের হয়। নিচে নেমে এসে গাড়িতে বসে। গাড়ি এক্সট্রা দিতে দিতে বলে, হসপিটালে গিয়ে কাঁদলে তোর খবর আছে। যাবি, দেখবি আবার চুপচাপ চলে আসবে। মাথা নাড়ায় সোহা। হসপিটালে সে পৌঁছে শ্রাবণের গাড়ি থেকে নেমে গেটের কাছে এগিয়ে আসতেই শ্যামের সঙ্গে দেখা হয়। শ্যাম বাইরে বের হচ্ছিল কোনো দরকারে। বাইকে দেখে সোহার চোখ জোড়া টইটুম্বুর হয়ে গেছে। শ্যাম একবার শ্রাবণ তো আরেকবার সোহার মুখের দিকে তাকাচ্ছে। সোহা ধরা গলায় বলে, কেমন আছো ভাইয়া? ভালো। তুই কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো ভাইয়া? শ্রাবণ গম্ভীর গলায় বলে, ভালো। শ্যাম বলে, হসপিটাল কিসের জন্য এসেছো? তোমাদের কিছু হয়েছে? সোহা আর বাবু ঠিক আছে? শ্রাবণ স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে, আমরা তিনজনই ঠিক আছি। হসপিটালে এসেছি তোর ডাইনিমাকে দেখার জন্য, একটু স্পেশাল ফিল করাতে। শ্যাম চুপ করে থাকে। শ্রাবণ সোহাকে নিয়ে ভেতরের দিকে পা বাড়ায়। সোহা পেছনে ফিরে ভাইয়ের দিকে তাকায় একবার। ভাইয়ের চেহারা দেখে ভীষণ মায়া হচ্ছে। তৃতীয় তলায় আসতেই তনিমা চৌধুরী আর শাইন রেজা চৌধুরীর সঙ্গে দেখা হয়। শ্রাবণকে দেখে তনিমা চৌধুরীর ভয় গুটিয়ে যায়। সকাল সকাল এই ছেলে এখানে কেন?
শাইনরেজা চৌধুরী দুজনের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। বাবাকে দেখে শোয়ার অবাধ্য চোখজোড়া থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়তেই শুরু করেছে। ইচ্ছে করছে বাবার বুকে হামলে পড়তে। শ্রাবণ শাইনরেজা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, অনিমা এখনো আছে ওতে? হ্যাঁ, শোয়ার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করো। এখন কি করে দেখা করতে দিবে? ওকে, সমস্যা নেই, চলে যাচ্ছি। দাঁড়াও, আমি দেখছি। দ্রুত করুন। শাইনরেজা চৌধুরী আইসিইউ এর দিকে এগিয়ে যায়। যিনি এখন দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলে যদি ম্যানেজ করা যায়। তনিমা চৌধুরী শ্রাবণের দিকে তাকাচ্ছেও না। শ্রাবণ শোয়ার হাত ধরে রেখে 2 কদম তনিমা চৌধুরীর কাছে এগিয়ে এসে দাঁড়ায়। তনিমা চৌধুরী চেয়ারের ওপর বসে গুটিয়ে গেছেন। ওই দিন অনিমার জায়গায় তুই রাস্তায় থাকলে এতক্ষণ তোর 40-এ খাওয়া হয়ে যেত। রাস্তায় বের হলে তুই আর তোর জামাই সাবধানে থাকবি। বলা তো আর যায় না কখন কি হয়ে যায়। তনিমা চৌধুরী তাকান না শ্রাবণের দিকে। ওনার এখন আগের চেয়েও বেশি ভয় লাগে শ্রাবণকে। শ্রাবণ আবার মুখ খুলবে এর মধ্যে তনিমা চৌধুরীর মা এসে দাঁড়ান ওদের কাছে। উনি শ্রাবণের দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, এই ছেলে, আমার মেয়েকে ধাক্কা দিয়েছো কেন? নিজেকে কি মনে করো তুমি? শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। শোয়া ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে শ্রাবণের মুখের দিকে তাকায়। মান সম্মান নিয়ে এখন শ্রাবণের সামনে থেকে সরতে পারলে হয়। শ্রাবণ চিবিয়ে চিবিয়ে বলে, এই নষ্টা বুড়ি, তোর সাহস হলো কি করে আমার সঙ্গে এভাবে কথা বলার? কাঁসা বরাবর খাবে একটা। শোয়া শ্রাবণের হাত টেনে আইসিইউর দিকে যাওয়ার চেষ্টা করে বলে, ওদিকে চলো, বাইরে থেকে দেখেই চলে যাব। শ্রাবণ শোয়ার মুখের দিকে তাকায়। শ্রাবণ কিছু বলার আগে শোয়ার নানি বলেন, এই বেয়াদব ছেলের সঙ্গে কিভাবে থাকিস তুই? আমার নাকি এই বেয়াদবের বাচ্চাও পেয়ে। শ্রাবণ ভয়ঙ্কর রকমের রেগে গেছে। হাত বাড়ায় থাবা দিবে বুড়ির চুল ধরার জন্য, কিন্তু তার আগে শাইনরেজা চৌধুরীর শাশুড়িকে টেনে সরিয়ে নেন নিরাপদ দূরত্বে। শাশুড়িকে ঝাড়ি দিয়ে বলেন, পাগল হয়েছেন? কাকে কি বলছেন আপনি? হুঁশ আছে? পাকা চুল আর নড়বড়ে সব দাঁত তুলে দিলে বুঝবেন কার সঙ্গে বড় গলা করে কথা বলছেন। সুস্থ থাকতে চাইলে মুখ বন্ধ করে রাখুন। তনিমা চৌধুরী মায়ের দিকে তাকিয়ে বলেন, মুখটা কি একটু বন্ধ রাখা যায় না? কেন ওটা কথা বলতে হবে? সোয়া নানির দিকে তাকিয়ে বলে, তোমাদের সমস্যা কি নানু? আমাকে কি ভালো থাকতে দেবে না তোমরা? ওকে না রাগালে তোমাদের ভালো লাগে না? ও শান্ত থাকলে তো আমিও একটু ভালো থাকতে পারি। ওকে কেন বারবার তোমরা রাগিয়ে দাও? সোয়া শ্রাবণের মুখের দিকে তাকিয়ে জড়ানো গলায় থেমে থেমে বলে, ফ্ল্যাটে ফিরে চলো, দেখবো না কাউকে। যারা আমার স্বামী সন্তানকে মেনে নিতে পারে না তাদের দেখেই বা আমি কি করব। চলো এখান থেকে। শ্রাবণ সোয়ার নানির দিকে তাকিয়ে বলে, ডাইনি বুড়ি, এটা হসপিটাল বলে তুই আজ আমার হাত থেকে বেঁচে গেলি। চৌধুরী বাড়িতে যাস শুধু, তোর কোন বাপ আর ভাতা তোকে আমার হাত থেকে বাঁচায় আমিও দেখব। কথাগুলো বলে সোয়ার হাত ধরে টেনে নিয়ে আইসিইউ এর সামনে এসে দাঁড়ায়। দরজা ঠেলে সোয়াকে ভেতরে ঢুকে দিয়ে নিজেই বাইরে দাঁড়িয়ে রইল। ওর অগ্নিদৃষ্টি আপাতত বুড়ির উপর স্থির হয়ে আছে। মনে হচ্ছে থাবা দিয়ে বুড়ি জানটাই কেড়ে নেবে। সোয়া মায়ের পাশে এসে দাঁড়ায়। অনিমা চৌধুরী চোখ বন্ধ করে আছেন। ঘুমিয়ে আছেন নাকি জেগে আছেন বোঝা যাচ্ছে না। সোয়া মৃদুস্বরে ডাকে, আম্মু। অনিমা চৌধুরী চোখ মেলে তাকান। মেয়েকে দেখে পলকহীন তাকিয়ে রইলেন। সোয়া মায়ের ডান হাতটা ধরে বলে, কেমন আছো আম্মু? ভালো, তুই কেমন আছিস? ভালো। কার সঙ্গে আসলি? শ্রাবণ আসতে দিল? ও নিজেই নিয়ে এসেছে নিজে থেকেই। শ্রাবণ আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল। অনিমা চৌধুরী ভেবেছিলেন এই কথা শুধু শোয়া অবাক হবে, কিন্তু ওর মধ্যে তেমন কিছু দেখা গেল না। ওকে স্বাভাবিক দেখে অনিমা চৌধুরী বরং অবাক হয়েছেন। শোয়া স্বাভাবিক গলায় বলে, জানি, বলেছে গতকালই। তুই কিছু বলিসনি ওকে? যদি আমি মরে যেতাম? কি বলবো? ওকে কিছু বলার মতো সাহস আছে আমার? ওর সঙ্গে সারা জীবন কিভাবে থাকবি? থাকতে হবে। আমার ছাড়া কে আছে ওর? পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, হয়তো একদিন পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। যদি না হয় তবুও ওর সঙ্গেই থাকবো। ওর সঙ্গে থাকতে থাকতে তুইও পাগল হয়ে গেলি নাকি? সোয়া চুপ করে থাকে। ও শ্রাবণকে একা ছাড়তে চায় না। মাঝে মধ্যে শ্রাবণের উপর অনেক রাগ হয় ওরও। কখনো কখনো তুই ইচ্ছে করে শ্রাবণের মাথায় একটা বাড়ি দিয়ে অজ্ঞান করে দিতে, কিন্তু যখনই শ্রাবণের অতীত স্মরণ হয় তখন সব ভুলে যায়, সব রাগ গায়েব হয়ে যায়। শ্রাবণ তো কত কিছু সহ্য করে বড় হয়েছে, সেই হিসেবে তো কোনো কষ্টই পাচ্ছে না। শ্রাবণ এখন আর আগের মতো অত খারাপ আচরণ করে না ওর সঙ্গে। ওর বিশ্বাস শ্রাবণ একদিন পুরোপুরি পরিবর্তন হবে। ধৈর্য ধরে থাকবে ও। শ্রাবণের হাত ছাড়বে না। দুনিয়ার সবাই শ্রাবণের সঙ্গ ছেড়ে দিলেও সোয়া ছাড়বে না। নাচের কথা শুনে সোয়া মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, ভালো থেকো, আসছি আমি।
দোয়া করি দ্রুত সুস্থ হয়ে ওঠো। যাস না সোহা, নার্স আর থাকতে দেবে না এখন, আসছি। সোহা দ্রুত পায়ে দরজা দিকে এগিয়ে যায়। অনিমা চৌধুরীর পেছন থেকে তাকিয়ে রইল মেয়ের পেছন থেকে তাকিয়ে থাকা মেয়ের যাওয়ার পথে। এই মেয়ে নিজের ভালো কেন বুঝতে চায় না? রাগের মাথায় ওনাকে মারতে গিয়েছিল, একটু যেন জানে বেঁচে গেছে। আগামীকাল তো রাগের মাথায় ওকেও মেরে ফেলতে পারে। সোহা বাইরে বেরিয়ে আসতে শ্রাবণ ওর এক হাত মুঠো করে ধরে, মুখে দিকে তাকিয়ে বলে, জ্ঞান দেয়নি? কিসের জ্ঞান দেবে? আমাকে ছেড়ে দেওয়ার জন্য? দুদিকে মাথা নাড়ায় সোহা। শ্রাবণ সোহার হাত ধরে সামনের দিকে এগিয়ে বলে, তোর ডাইনিমা এমন কিছু বলেনি, এটা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? সোহা মিনমিন করে বলে, সত্যিই বলিনি। আর একবার মিথ্যে বলবি তোর কাঁসা বরাবর লাগিয়ে দেবে একটা। তারপর ওই কান দিয়ে বাকি জীবনে ডাইনির কোনো কথা শুনতে পাবি না আর। সোহা চুপ করে থাকে। ও মিথ্যে বলে শ্রাবণ কীভাবে যেন বুঝতে পেরে যায়। কখনো কখনো কিছু না বললেও ওর মনের কথা বুঝতে পেরে যায়। তিনজনের পাশ কাটিয়ে যাওয়ার সময় শ্রাবণ তিনজনের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, এই বড় ডাইনি সাবধানে। আর ডাইনি বুড়ি, তুই তো শুধু চৌধুরী বাড়িতে যাস। শাহিনেজা চৌধুরী দ্রুত পায়ে দুজনের দিকে এগিয়ে বলে, তোমরা চলে যাবে এখনই? আপনার কি মনে হচ্ছে এখানে থাকার জন্য এসেছি আমরা? সবার সঙ্গে একটু কথা বলতে দিবে? কুবুদ্ধি দেওয়ার জন্য? না না, বাড়ি থেকে আসার পর তো আর ওর সঙ্গে কোনো কথাই বলতে পারিনি আমি। তুমি রেগে যাবে ভেবে ডিস্টার্ব করি না তোমাদের। আজ যখন এসেছো তখন একটু কথা বলতাম। নিচে চলুন। শ্রাবণ আবার হাঁটা শুরু করে সোয়াকে নিয়ে। ওদের দুজনের পেছন পেছন শাহিনরেজা চৌধুরীও হাঁটেন। এতগুলো দিন ধরে সোয়ার সঙ্গে কথা বলতে না পারলেও বাবার কাছ থেকে রোজ সোয়ার খোঁজ খবর নেয়। শ্রাবণ খোঁজ খবরও নেন। শ্রাবণ যেহেতু নিষেধ করে দিয়েছে, তাই শ্যামা চৌধুরী সোয়ার নাম্বার কাউকে দেয়নি বা কেউ সোয়ার সঙ্গে কথা বলতে চায়নি, বলিয়ে দেন না। নিচে নামে এসে এক পাশে দাঁড়ায় তিনজন। শ্রাবণ সোয়ার হাত ছেড়ে দিয়ে বলে, 5 মিনিট সময়। সোয়া মাথা নেড়ে শ্রাবণের পাশ থেকে বাবার সামনে এসে দাঁড়ায়। বাবার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে কেঁদে ওঠে। শাহিনরেজা চৌধুরী দ্রুত মেয়েকে বুকে টেনে নেন। কত আদরে মেয়ে ওনার, কোনো দিন ফুলের টোকা লাগতে দেয়নি, কাজ ছাড়া করেনি। সেই মেয়েকে কতদিন পর সামনে থেকে দেখলেন, ছুলেন। এই দুনিয়া বরাবর শুধু ভালো মানুষদেরকেই কষ্ট দেয়। ভালো থাকে সব বেইমান স্বার্থপর মানুষগুলো। সোয়া কাঁদতে কাঁদতে আব্বু আব্বু বলে ডাকছে শুধু, আর কোনো কথা বলতে পারছে না। শাহিনরেজা চৌধুরী কোনো কথা বলতে পারছেন না। ওনার গলা ভারী হয়ে গেছে, চোখ দুটো পানিতে টইটুম্বর, গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা। 5 মিনিট পেরিয়ে গেছে। শাহিনরেজা চৌধুরী মেয়ের সঙ্গে একটা কথাও বলতে পারেনি। মেয়েকে জড়িয়ে শুধু অন্তর ঠান্ডা করেছেন। আবার কবে মেয়েকে দেখতে পাবেন ছুঁতে পাবেন জানা নেই। শ্রাবণ কর্কশ গলায় বলে, সোহা এদিকে আয়। সোহা বাবাকে ছেড়ে দেয়, মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আসছি আব্বু, ভালো থেকো, আম্মুর খেয়াল রেখো, আমাদের জন্য দোয়া করো। শাহিনরেজা চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে জড়ানো গলায় বলেন, শাহিনরেজা চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে জড়ানো গলায় বলেন, দোয়া করি ভালো থাক তোরা, স্বামী সন্তান নিয়ে সুন্দর শোকের সংসার হোক তোর। তোর কোনো দুঃখ কষ্ট তোদের স্পর্শ না করুক। যেখানে থাকিস ভালো থাকিস, আমার দোয়া সবসময় তোদের সঙ্গেই আছে। শ্রাবণ সোয়ার হাত ধরে বলে, চল। সোয়া শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায় আবার। ভালো থেকে আব্বু, তোরাও ভালো থাকিস সারা জীবন। শ্রাবণ সোয়ার দিকে নিজের গাড়ির কাছে এসে দাঁড়ায়। দরজা খুলে সোয়াকে বসিয়ে দিয়ে নিজে বসে ড্রাইভিং সিটে। সোয়ার কান্না বেড়ে গেছে আগের চেয়েও। জানালা দিয়ে বাবার দিকে তাকিয়ে আছে। শাহিনরেজা চৌধুরীও তাকিয়ে আছেন গাড়ির দিকে। সোহা, সোহা ঘাড় ঘুরিয়ে শ্রাবণীর দিকে তাকায়। দ্রুত চোখ মুখ মুছে নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার চোখ জোড়া ঝাপসা হয়ে গাল ভিজে গেছে। কান্না বন্ধ কর, কে বলেছিলাম তোকে? সোহা কান্না বন্ধ করতে চেয়েও পারছে না। ওড়না দিয়ে মুখ ডেকে হু হু করে কাঁদতে থাকে। কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না। এত কষ্ট হচ্ছে বুকের ভেতর, যা দমিয়ে রাখতে পারছে না সোহা। শ্রাবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায়, ঘুরে এসে সোহার পাশে দরজা খুলে দেয়, ঝুঁকে মাথা ঢুকিয়ে দেয় ভেতরে। এই, তাকা আমার দিকে। সোহা মুখ তুলে তাকায়। কাঁদতে নিষেধ করছি না, কাঁদছিস কেন? কান্না বন্ধ কর। আব্বুর কাছে যাব, মারবো এক চর? একটুও না, ওরা সবাই বিষাক্ত। আবু তো আম্মু বা বড় আব্বুর মতো না। কে কার মতো আর কার মতো না আমি খুব ভালো করে জানি। খিদে পেয়েছে আমার, বেশি কথা বলতে পারবো না। সিট বেল্ট লাগিয়ে দেয় শ্রাবণ নিজেই। টিস্যু পেপার দিয়ে চোখ মুখ মুছিয়ে দেয়। গালে হাত রেখে চাপা রাগী স্বরে বলে, আর একবার যেন কান্নার আওয়াজ আমার কানে না পৌঁছায়।
কাদের জন্য কাঁদছিস তুই? ওই স্বার্থপর মানুষদের জন্য, যারা নিজেদের ছাড়া কাউকে চেনে না তাদের জন্য? শ্রাবণ সোহাকে নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে। মাজেদা আন্টি সোফায় বসে চা খাচ্ছিলেন। ওদের দুজনকে ফিরে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলেন, হুট করে কোথায় গিয়েছিলে তোমরা? হসপিটালে। হসপিটালে কেন? সোয়ার কিছু হয়েছে? না আন্টি, সোয়ার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকেই দেখতে গিয়েছিলাম। কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? রাস্তায় দাঁড়িয়েছিল, গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে গেছে। এখন কেমন আছেন? স্যার জানতো, তাই ভালোই আছে। মাজেদা আন্টি সোয়ার মুখের দিকে তাকান। চেহারা দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কেঁদেছে। সোয়ার জন্য ওনার ভীষণ মায়া হয়। সোয়া রুমের দিকে এগিয়ে যায় শ্রাবণকে রেখেই। শ্রাবণ সোয়ার পেছন পেছন রুমের দিকে এগিয়ে যায়। মাজেদা আন্টি ওদের দুজনে যাওয়ার পথে তাকিয়ে সোফায় বসেন আবার। সোয়া হিজাব খুলে হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। শ্রাবণ ড্রেস চেঞ্জ করে সোয়ার বের হওয়ার অপেক্ষায় করে। সোয়া ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই শ্রাবণ ওয়াশরুমে প্রবেশ করে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে সোয়া জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে শোয়ার জন্য প্লেটের নাস্তা সাজিয়ে নিয়ে রুমে ফিরে আসে। বিছানার উপর প্লেট রেখে গম্ভীর গলায় বলে, নাস্তা কর। দ্রুত চোখ মুখ মুছে দরজার দিকে পা বাড়ায়। শ্রাবণ আগের মতোই গম্ভীর্য ভাব রেখে বলে, নাস্তা এখানে। সোয়া বুঝতে না পেরে শ্রাবণের মুখের দিকে তাকায়। কান্না করার কারণে সোয়ার চেহারা বেহাল দশা। শ্রাবণের মেজাজ গরম হয়। ধমক দিয়ে বলে, এখানে কিসের তো কান্না? নাস্তা করতে বলেছি, নাস্তা কর। বিছানার উপর নাস্তার প্লেট দেখে বিছানায় বসে নাস্তার প্লেট হাতে তুলে নেয় সোহা। ঢোক গিলে কান্না জড়ানো গলায় বলে, তুমি খাবে না? তুই আগে খা, আমি পরে খাবো। সোয়া পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করে। ডিম গিলার সঙ্গে সঙ্গে কান্নাও গিলে খেতে থাকে। খাবার গলা দিয়ে নামতে চাইছে না। চোখের পানি মুছতে মুছতে খাওয়া চালিয়ে যায়। শ্রাবণ মুখের দিকে তাকিয়ে দেখে সোয়ার চোয়ার শক্ত করে তাকিয়ে আছে ওর দিকে। দ্রুত দৃষ্টি নামিয়ে নেয় আবার। হাসানের ঘুম ভাঙে 12টার পর। ঘুমিয়েছিল ফরজের পর, তাই এত দেরি করে ঘুম থেকে উঠেছে। বিছানা ছেড়ে নেমে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। গোসল করে ফ্রেশ হয়ে এসে ট্রাউজার টি শার্ট পরে রুম থেকে বের হয়। নিচে নেমে আসতে মামা মামি নানি আর রীতার সঙ্গে দেখা হয়। সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে। মামির দিকে তাকিয়ে বলে, মামি খিদে পেয়েছে, চলো খেতে দিচ্ছি। হাসানের নানি বলেন, হাসান কি শুনলাম? ডাইনিং রুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। নানির কথা শুনে পেছন ফিরে তাকিয়ে বলে, কি শুনলে? রিজওয়ান আহমেদ মায়ের দিকে তাকিয়ে বলেন, মা ওকে খেতে আসতে দাও আগে। হাসান যা খেয়ে আয়। রিতার দিকে আবার চোখ পড়তেই রিতার কপাল ভরু না চায়। হাসান চোয়া শক্ত করে রাগ দেখিয়ে মুখ ফিরিয়ে ডাইনিং রুমের দিকে আগায় আবার। রিতা পেছন থেকে তাকিয়ে মিটি মিটি হাসে। ওর যে কী আনন্দ হচ্ছে, সকাল থেকে তা কোনো শব্দে প্রকাশ করতে পারবে না। রিমা বেগম হাসানের জন্য ভাত বেড়েছেন। দুপুর তো হয়েই গেছে, এখন আর কে নাস্তা খাবে? একটু আগে রান্না শেষ হয়েছে, তাই গরম গরম ভাতই খেতে দিলেন। হাসান হাত মুখ ধুতে মামির দিকে তাকিয়ে বলেন, এভাবে কি দেখছো? কিছু না, তুমি খাও। তুমি পরে খাবো, তুমি খাও এখন। হাসান খাওয়া শুরু করে। রিমা বেগম তাকিয়ে আছেন ওর দিকেই। হাসান খাওয়ার ফাঁকে ফাঁকে মামির দিকে তাকাচ্ছে, তবে মুখে কিছু বলছে না। খেতে বসলে বা রিমা বেগমের কাছে থাকলে বেশিরভাগ সময় রিমা বেগম ওর দিকে তাকিয়ে থাকেন। তাকিয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে প্রতিবারে একই উত্তর দেন, কিছু না। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে ফিরে আসে হাসান। রিমা আর বেগম টেবিল গুছিয়ে রেখে নিজেও ড্রয়িং রুমে উপস্থিত হন। রিজওয়ান আহমেদ নিজের পাশে জায়গা দেখিয়ে দেন হাসানের বসার জন্য। হাসান চুপচাপ মামার পাশে বসে। হাসানের নানি হোসেন আর বেগম বলেন, নাতি তুমি নাকি বিয়ে করবা? হাসান নানির দিকে তাকায়, চোখ মুখ গম্ভীর করে বলে, করলে সমস্যা? এতকাল তো বলে জীবনে বিয়েই করবে না, আর আজকে সকালে ঘুম থেকে উঠে শুনি তোমার বিয়া। হাসান চুপ করে রইল। খুব ভালো করে বুঝতে পারছে নানি ওকে ইচ্ছে করে খোঁচাচ্ছে। এর পেছনে লাগা ছাড়া ওর বুড়ির আর কোনো কাজই নেই। রেজওয়ান আহমেদ হাসানের দিকে তাকিয়ে বলেন, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, বলো। এই বিয়েতে তো আমরা সবাই রাজি, কারো অমত নেই। এখন তুই আমাদের সঙ্গে আছিস, তাই বলে তো আমরা তোর বাবার অনুমতি ছাড়া তোর জীবনে এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। তুই হাফিজের ছেলে, হাফিজের তো একটা মতামতের ব্যাপার আছে। মামার কথা শুনে স্যাট করে ওঠে হাসান। গলার স্বর পরিবর্তন হয়, কিছুটা রুক্ষ স্বরে বলে,
কিসের অনুমতি? কার অনুমতি? তার কোনো মতামতের প্রয়োজন নেই। আমার জীবনে আমি সিদ্ধান্ত নিয়েছি, তার সিদ্ধান্তের প্রয়োজন নেই আমার। এত রাগ করলে চলে? তুই হাফিজের ছেলে, তার ছেলের বিয়েতে সে মতামত দেবে না? হাফিজ এই বিয়েতে রাজি কিনা সেটাও তো জানতে হবে। কোনো কিছু জানতে হবে না, সে বিয়ে করছে আমাকে বলেছে, আমার মতামত নিয়েছিল। হাসান হাফিজ তো বাবা হয়। সো হোয়াট? এই বিয়েতে রিতা রাজি, তোমরা রাজি, আমি রাজি, তাহলে ডাকো কাজী, বিয়ে করে ফেলি। হাফিজের সঙ্গে একটাবার কথা বল। জীবনেও না। বলতে বলতে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় হাসান। ধূপধা পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। পেছন থেকে চারজোড়া চোখ ওর যাওয়ার পথে তাকিয়ে আছে। রিজন আহমেদ দীর্ঘশ্বাস ফেলেন। এই ছেলে বাবার নাম শুনলে কেমন ছ্যাদ করে ওঠে। বাবার সম্পর্কে কিছুই শুনতে চায় না। হাসানের জন্ম ইংল্যান্ডে, জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক। বাবা মায়ের সঙ্গে সুখেই দিন কাটছিল ওর। প্রায় 13 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে হাসানের মা মারা যায়। মাকে হারিয়ে বাবার উপর নির্ভর হয়ে পড়ে হাসান। বাবাকে ছাড়া ওর চলেই না। খেতে, ঘুমাতে, স্কুলে যেতে সব জায়গায় বাবাকেই চাই। এমনিতেই মায়ের চেয়ে বেশি বাবা ভক্ত ছিল ছোটবেলা থেকেই। বাড়ি, অফিস আর হাসানকে সামলাতে গিয়ে হিমশিম খেতেন হাসানের বাবা হাফিজ আহমেদ। অন্তঃর স্ত্রীর মৃত্যুর 6 মাস পর দ্বিতীয় বিয়ে করেন। বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেনি হাসান। ওর মায়ের জায়গায় অন্য কেউ এটা মেনে নিতে পারছিল না। দ্বিতীয় বউ পাওয়ার পর ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে হাফিজ আহমেদের। হাসানও অভিমানে বাবার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে। পড়াশোনা, খেলাধুলা, খাওয়া দাওয়া সব কিছুতেই অনীহা তৈরি হয়। সারাক্ষণ নিজের রুমে পড়ে থাকতো মনমরা হয়ে। আস্তে আস্তে শারীরিকভাবে অসুস্থ হতে শুরু করে। হাফিজ আহমেদ চাইলেও তখন আর ছেলের সঙ্গে আগের মতো মিশতে পারছিলেন না। মূলত হাসান নিজেই মিশছিল না বাবার সঙ্গে। হাফিজ আহমেদ হাসানের সঙ্গে কথা বলতে আসলে হাসান বাবাকে ইগনোর করতো। বাংলাদেশ থেকে হাসানের অবস্থান করা জানতে পেরে ওর দাদা বাড়ি আর নানার বাড়ি, দুই বাড়ির মানুষই বাংলাদেশে পাঠাতে বলে। 12 বছর আগে হাসানকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন হাফিজ আহমেদ। ওনার দ্বিতীয় স্ত্রী বাংলাদেশে আসেনি ওনাদের সঙ্গে। হাফিজ আহমেদ 1 সপ্তাহের মতন থেকে হাসানকে রেখে আবার ফিরে গিয়েছিল ইংল্যান্ডে। সেই যে ফিরেছেন তারপর আর ফেরেননি বাংলাদেশে। হাসান দাদার বাড়িতে না থেকে নানার বাড়িতেই আছে। দাদার বাড়ির মানুষের ব্যবহার ওর পছন্দ হয় না, তাই কখনো যায়ও না সেখানে। হাই স্কুলে শেষ হওয়ার পর হাফিজ আহমেদ ছেলেকে ইংল্যান্ডে ফিরতে বলেছিল। অনেকবার হাসান রাজি হয়নি। হাসান বেশ কয়েকবার বাবাকে বলেছিল বাংলাদেশে আসার জন্য, কিন্তু হাফিজ আহমেদ সময় বের করে আর আসতে পারেনি। ইন্টারমিডিয়েট শেষ করার পরেও অনেকবার বলেছিলেন তার কাছে ফিরে যাওয়ার জন্য, হাসান যায়নি। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে বাবার সঙ্গে কথা বলা একদম বন্ধ করে দেয় হাসান। গত 3 বছর বাবার সঙ্গে একটা কথাও বলেনি আর। ওর প্রত্যেক মাসে খরচ পাঠিয়ে দেন হাফিজ আহমেদ। আগে রেজাউন আহমেদের কাছে দিতেন, গত কয়েক বছর ধরে ছেলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। শুরুতেই হাফিজ আহমেদের কাছ থেকে টাকা নিতে চাইতেন না রেজাউন আহমেদ। হাফিজ আহমেদ জোর করে পাঠিয়ে দিতেন তবুও। রেজাউন আহমেদ হাফিজ আহমেদ ফোনে কল করেন, বেশ কয়েকবার রিং হয়ে কেটে যায়। রিসিভ করে ওপাশ থেকে হাফিজ আহমেদ সালাম দিয়ে বলেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাকে একটা কথা বলার জন্য কল করেছি। হ্যাঁ বলুন। রেজাউল আহমেদ ইতস্ত করে বলেন, হাসান বিয়ে করতে চাইছে। আলহামদুলিল্লাহ, ভালো খবর তো এটা। হাসান রিতাকে বিয়ে করতে চাইছে, এখন তোমার মতামত কি? হাফিজ আহমেদ কিছুক্ষণ ঝিম ধরে থাকার পর বলেন, হাসান যদি রিতাকে বিয়ে করতে চায় তবে আমার কোনো আপত্তি নেই। ওর জীবন, তাই সিদ্ধান্ত ওর। ও যাকে নিয়ে সংসার করতে চায় করবে। যদি রিতাকে বিয়ে করতে চায় তবে করিয়ে দিন। তুমি মত দিচ্ছ এই বিয়েতে? হ্যাঁ। ছেলের বিয়েতে তুমি আসবে না? সময় হবে না। হাসান কোথায়? রুমে চলে গেছে। তুমি একটিবার আসো, সামনে থেকে দেখলে আর রেগে থাকতে পারবে না। তুমি আগেও না বললেই হয়তো আরও বেশি রেগে আছে। হাফিজ আহমেদ চুপ করে রইলেন। যা বোঝার বুঝে যান রেজাউন আহমেদ। হাসান তৈরি হয়ে নিচে নেমে এসেছে। রেজাউন আহমেদ হাসানের দিকে তাকিয়ে বলল, হাসান, হাফিজের সঙ্গে একটিবার কথা বল। হাসান কিছুটা রাগী গলায় বলে, কোন হাফিজকে চিনি না আমি? এখনো তো রেগে থাকবি? তোকে তো যেতেই বলেছে কতবার, তুই তো যাসনি। এখনো তো রেগে থাকবি? তোকে তো যেতেই বলেছে কতবার, তুই তো যাসনি। কোথায় যাব? কার কাছে যাব? আমার জন্য তার কাছে সময় আছে? সে তো দ্বিতীয় স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত। আমার জন্য তার কাছে সময় কোথায়? সময় বের করে আমাকে রেখে যেতে পেরেছে, তাহলে সময় বের করে নিয়ে যেতে পারলো না কেন?
আমি একা এসেছিলাম, তাহলে একা কেন যাব? 12 বছর হয়ে গেছে বাংলাদেশে আছি। 12 বছরে কি তার একটু সময় হয়নি আমাকে দেখতে আসার? এসব আলগা দরদ দেখাতে নিষেধ করো, বিরক্ত লাগে। জোরে জোরে কথাগুলো বলে আবারও ধূপধাপ পা ফেলে বাইরের দিকে এগিয়ে যায়। ওর গলার স্বর ভারী হয়ে উঠছিল। হাফিজ আহমেদ ছেলের সব কথাই শুনছিলেন। ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে মাথা নিচু করে বসে আছেন। বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে শ্রাবণ। সব বিছানা বসে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ তৈরি হয়ে বাইকের চাবি আর ওয়ালেট নিয়ে বিছানার কাছে এগিয়ে আসে ফোন নেওয়ার জন্য। ফোন হাতে নিয়ে পকেটে ভরে শোয়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, খেয়ে নিস তুই? তুমি খাবে না? না। কোথায় যাবে? খেয়ে দাও, দুপুরে তো হয়েই গেছে। এত কথা বলতে বলেছে কে? খেয়ে ঘুমাবি, আর সন্ধ্যায় ফিরবো। আচ্ছা। বেরিয়ে যায় রুম থেকে। শোয়া শ্রাবণে যাওয়ার পথে তাকিয়ে রইল। খ্যাক খ্যাক না করে একটু ভালোভাবে তো কথা বলা যায়। শ্রাবণ বাইক নিয়ে টিএসির মোড়ে চলে আসে। হাসান আগে থেকে ওর অপেক্ষায় বসে আছে বাইকের উপর। শ্রাবণকে দেখে বাইকের উপর থেকে নেমে দাঁড়ায় হাসান। শ্রাবণ বাইক থেকে নেমে কোলাকুলি করে আবার অভিনন্দন জানায় হাসানকে। এই সিদ্ধান্ত? আগে তো বলি না কিছু। কিভাবে বলবো ভাই? বিয়ে নিয়ে তো আমার কোনো প্ল্যানই ছিল না। তাহলে কিভাবে কি হলো? কিছু খুলে বল হাসান। সব শুনে কিছুক্ষণ চুপ থাকে শ্রাবণ। তারপর বলে, তুই রিতাকে ভালোবাসিস? হ্যাঁ, প্রায় 2 বছর হয়ে এলো। 2 বছর ধরে ভালোবাসিস আর আজকে বলছিস আমাকে? আরে ভাই, বলতাম তো সব কিছু। তাই বলে তুই লুকিয়ে যাবি আমার কাছ থেকে? একবার তো বলতে পারতি। এই যে এখন বলছি। মামাকে কি বলবো? রাজি হবে কি না? তাছাড়া আমারও বিয়ে করার ইচ্ছে ছিল না। ভালোবাসবি অথচ বিয়ে করবি না, এটা আবার কেমন কথা? হাসান চুপ করে থাকে। শ্রাবণ ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলে, কী রে, কথা বলছিস না কেন? আরে বাদ দে এসব কথা। বিয়ে কবে? দিন ঠিক হয়নি এখনো। ও, ওরা কখন আসবে? জানি। আসতে বলেছি সে কখন? বিয়ের কথা বলেছিস ওদের? না। বললে কত কি বলবে আল্লাহ তাল্লাহ ভালো জানে। শ্রাবণ হেসে হাসানের গলা জড়িয়ে ধরে চায়ের দোকানের দিকে এগিয়ে বলে, ওরা হা হুতাশ করবে আর আমার বউ বাচ্চা নিয়ে পেড়ায় থাকবে? বই তো হলো না এখনো, বাচ্চা আসবে কোথা থেকে? যাবে খুব শিগগিরই। প্যারা নিস না, আমি বিয়ের 3 মাস পরেই জানতে পেরেছি বাবা হচ্ছি। ইনশাল্লাহ তুই 1 মাস পরেই জানতে পারবি বাবা হচ্ছিস। আয় এখন চা খা। ফ্ল্যাটে সন্ধ্যায় ফেরার কথা থাকলেও শ্রাবণ ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেছে। হাসান জোর করে ওকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল। হাসান আর রিতার বিয়ের তারিখ ঠিক করে আসলো মাত্র 2 দিন পর শুক্রবার। সেদিন হাসান আর রিতের বিয়ে। খাওয়ার জন্য হাজার জোড়াজুড়ি করলেও শ্রাবণ খায়নি। ও শুধু ফিরে আসার জন্য ছটপট করছিল। বেডরুমে এসে দেখে শোয়া শুয়ে আছে উল্টো ফিরে। শ্রাবণ কিছু না বলে ফোন, ওয়ালেট আর বাইকের চাবি রেখে ফ্রেশ হতে চলে যায়। এসে ট্রাউজার আর টি শার্ট পরে বিছানার কাছে এগিয়ে আসে। সোহা? সোহা সাড়া দেয় না। শ্রাবণ 2 হাতের উপর ভর করে শোয়ার উপর ঝুঁকে শোয়ার মুখের দিকে তাকায়। শোয়া ঘুমিয়ে আছে। এখনো ঘুমাচ্ছে কেন? হাত তুলে শোয়ার গালে কপালে হাত জোহোয়ায়। জ্বর তো হয়নি, ঠিকই আছে। শোয়ার গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ওঠ। চমকে ওঠে শোয়া থেকে, উঠে দ্রুত বসে। আতঙ্কিত হয়ে এদিক ওদিক নজর বোলায়। ভয় পেয়ে গেছে। শ্রাবণের মুখের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, কখন এসেছো? শ্রাবণ কপাল কুঁচকে শোয়ার দিকে তাকিয়েছিল এতক্ষণ। আস্তে করেই তো ডাক দিয়েছে, তারপরে তো ভয় পাওয়ার কি হয়েছে বুঝতে পারছে না। গম্ভীর গলায় বলে, এখন আগে শরীর খারাপ লাগছে। না। এই 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 সময় ঘুমিয়েছিলি কেন? শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ফ্রেশ হয়ে আয়, খাবো। হুম। বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে আগায়। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। সোয়া ফ্রেশ হয়ে আসলে ওকে নিয়ে খাওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রাবণের জন্য ভাত বেড়ে দিয়ে নিজের জন্য বেড়ে নেয়। একটু আগে ঘুম থেকে ওঠার কারণে এখন মোটেও খেতে ইচ্ছে করছে না সোহার। ভাত মাখার সময় শ্রাবণের ফোনে মেসেজের নোটিফিকেশন আসে। প্লেটের পাশে থাকা ফোনের স্ক্রিনে তাকায়। হাসানের মেসেজ। ভাত মাখতে মাখতে মেসেজে রিপ্লাই দিতে ব্যস্ত হয়ে পড়ে। রিপ্লাই দেওয়া শেষ করে ভাত তুলে মুখে দেয়। সঙ্গে সঙ্গে মুখ থেকে সব ভাত উগড়ে ফেলে দেয় ফ্লোরে। খেকিয়ে বলে, এসব কী রান্না করেছিস? কেন, কি হয়েছে? দিয়ে তো লবণ দিয়ে ভরা। কোথায় লবণ বেশি? ঠিকই তো আছে। ঠিক আছে, নে খেয়ে দেখ। শ্রাবণ এক লোকমা তুলে শোয়ার মুখে বাড়িয়ে ধরে। শোয়া শ্রাবণের বাড়িয়ে রাখা হাতের দিকে তাকিয়ে হা করে মুখে পুড়ে নেয় ভাত। সঙ্গে সঙ্গে ও নিজের মুখের ভাত উগড়ে ফেলে দিতে পানি খায় দ্রুত। শ্রাবণ চিবিয়ে চিবিয়ে বলে, এখন ফেলে দিলি কেন?
শ্রাবণীর প্লেটের দিকে তাকিয়ে নিজের প্লেটের দিকে তাকায়। নিজের প্লেট থেকে এক লোকমা তুলে শ্রাবণীর মুখে দিয়ে বাড়িয়ে ধরে বলে, এটা খাও। এই বেলায় রান্না খেয়ে মুখে 12টা বাজাতে চাই না আর। এটা খাও আগে। খাবো না। তো লাগবে না, খেয়ে দেখো। শ্রাবণ মুখে ভরে নেয়। আসলে তো তেতো না তো। তাহলে ওর প্লেটে খাবার এত তেতো কেন? এই ডাইনি বাচ্চা, আমার প্লেটে কি দিয়েছিস? কিছু মিশাইনি, তুমি মিশিয়েছো। আলগা লবণ নিতে নিতেই বেশি নিয়ে ফেলেছো। শ্রাবণ সোয়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের প্লেটের দিকে তাকায়। নিজের ভুল বুঝতে পেরে আর কিছু বলে না। মেসেজে রিপ্লাই দেওয়ার তালে বোধ হয় বেশি লবণ দিয়ে ফেলেছে। শ্রাবণ হাত ধুয়ে আসে বেসিন থেকে। সোয়ার লবণ মেশানো ভাত অন্য একটা বাটিতে ঢেলে রেখেছে। শ্রাবণ খাওয়া বাদ দিয়ে চুপচাপ বসে আছে। খাও। হ্যাঁ। শ্রাবণ হাঁ করতে দেখে সোয়া নিজেরই হাঁ করতে করে তাকিয়ে আছে ওর মুখের দিকে। হাঁ করে কি দেখছিস? খাওয়া। আমি খাইয়ে দেব? আমার আর কয়টা বউ আছে যে তারা খাইয়ে দেবে? সোয়া মিনমিন করে বলে, তুমি হাত দিয়ে খাও। খাইয়ে দিলে তো, নয়তো আমি গেলাম। বসো, দিচ্ছে। সোয়া শ্রাবণকে খাইয়ে দিতে শুরু করে। শ্রাবণ খাচ্ছে আর মেসেজে হাসানের সঙ্গে কথা বলছে। তুইও খা। শ্রাবণকে খাওয়াতে খাওয়াতে সোয়া নিজেও খেতে শুরু করে। কী জ্বালা, এত বড় ছেলেকে খাইয়ে দিতে হচ্ছে। অসুস্থ ছিল তখন খাইয়ে দিয়েছে, সেটাই এক ভাব। এখন তো সুস্থই আছে। শ্রাবণ মেসেজে কথা বলছে আর আরামসে খাচ্ছে। মেসেজ করতে করতে আবার মুচকি মুচকি হাসছেও। ওর হাস্যজল মুখে দেখে একটু পরপরই নজর দিচ্ছে সোয়া। হাসলে শ্রাবণকে দারুণ লাগে। না হেসে সবসময় মুখটা কেমন গম্ভীর করে রাখে, দেখলেও ভয় লাগে সোহার। কিছুক্ষণ হাঁ করে থাকার পরও যখন মুখে খাবার ঢোকে না, তখন ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোয়ার দিকে তাকায়। দিচ্ছিস না কেন? সোয়া প্লেট থেকে একটু মাংসর টুকরো তুলে শ্রাবণের মুখে ঢুকিয়ে দেয়। তারপর আবার ভাত নিতে শুরু করে। প্লেটের ভাত শেষ হয়ে গেছে, সেজন্য ভাত নিচ্ছিল। আর এদিকে তার একটু দেরি সহ্য হচ্ছে না এখন। ফোনের স্ক্রিনে তাকিয়ে ফিক করে হেসে ওঠে শ্রাবণ। সোয়া কপাল ভুসকে কুঁচকে তাকায় ওর মুখের দিকে। এভাবে কপাল ভরে কুঁচকে তাকিয়েছিস কেন? হা দে। সোয়া খাইয়ে দিতে শুরু করে আবার। ওর নিজের আর খেতে ইচ্ছে করছে না। দিচ্ছিস না কেন? দে। ভাত শেষ। শ্রাবণ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোয়ার মুখের দিকে তাকায়, তারপর প্লেটের দিকে তাকায়। তার যেই বাটিতে ভাত রাখা ছিল সেটার দিকে। বাটিতে বা প্লেটে কোনোটাতেই ভাত নেই। ভাত শেষ। হ্যাঁ। কিভাবে শেষ হলো? খেয়ে শেষ করেছ? কতটুকু চালের ভাত রান্না করেছিলে তুই? অন্যদিন যতটুকু রাঁধি ততটুকুই। আজকে তুমি ভাত বেশি খেয়েছো। কোথায় বেশি খেলাম? খাওয়াই তো শুরু করলাম একটু আগে। পানি খাও এখন। বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে এঁটো প্লেট বাটি গুছিয়ে রেখে বেসিনের দিকে আগায় হাত ধোয়ার জন্য। পানি খাও এখন। শ্রাবণ পানি পান করে বসা থেকে উঠে দাঁড়ায়। প্লেট যেন ফেটে না যাবে এবার। আল্লাহ, মেসেজ করার তালে তালে কত খেয়েছে আজ। সোয়া হাত ধুয়ে টেবিলের কাছে এগিয়ে আসে আবার। বাটি তরকারি ফ্রিজে রাখার জন্য বাটি হাতে নিয়ে রান্নাঘর দিকে এগিয়ে যায়। সোয়া হাত ধুয়ে টেবিলের কাছে এগিয়ে আসে আবার। বাটির তরকারি ফ্রিজে রাখার জন্য বাটি হাতে নিয়ে, এই ডাইনির বাচ্চা, খাইয়ে দিতে বলেছি বলে জন্মের খাওয়া খাইয়ে দিয়েছিস নাকি একেবারে? এ তো খাইয়েছিস কেন? রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, দিদি একটু দেরি হলে হা হা দিয়ে দিয়ে করছো, আর এখন আমার দোষ দিচ্ছ কেন? তাই বলে এত খাওয়াবি? তুমি খেয়েছো, আমি খাইয়ে দিয়েছি, এখন আমার কি দোষ? তোমার পেট তুমি বুঝতে পারিনি ভরছে কি নাকি খালি আছে? পানি খাওয়ার পর গলা পর্যন্ত হয়ে গেছে। এখন আমি ঘুমাবো কিভাবে? বাড়ি থেকে একটু হেঁটে আসো। এই ভরা পেট নিয়ে এখন হাঁটতে যেতে পারবো না, বেশি হাঁটলে পেট ফেটে যাবে। কথাগুলো বলে উল্টো ঘুরে রুমের দিকে হাঁটা শুরু করে। সোয়া ওর পেছন পেছন হেঁটে রুমে চলে আসে। বিছানা উঠে চিত হয়ে শুয়ে পড়ে শ্রাবণ। আরাম না পেয়ে কাত হয়ে শোয়। নিজের হাতে খেয়ে জীবনও তো খেত না। জীবনে এভাবে খায়নি কোনোদিন। কিভাবে আজ এত খেলো? আজকের মতো করে এক সপ্তাহ খেলে ভুঁড়িওয়ালা মোটা অঙ্কের হয়ে যাবে। শোয়ার দিকে তাকে রাগী গলায় বলে, এই ডাইনি বাচ্চা, পেট বড় হয়েছে তাই তুই আমার পেটও বড় বানিয়ে দিলি খাইয়ে। একটু কম খাওয়ালে কি হতো? সোয়া চোখ মুখ ছোট করে বলে, তুমি খেতে চাইছো বলেই তো খাওয়ালাম। আর একদিন এভাবে খাওয়ালে তোর খবর আছে। খেলেও জ্বালা, আবার বেশি খেলেও জ্বালা। আল্লাহ, আজকের মতো পেটটা কমিয়ে দাও। জীবনে আর এভাবে খাবো না। হাসানের বিয়ে উপলক্ষে সোয়াকে নিয়ে শপিং করতে এসেছে শ্রাবণ। সোয়াকে নিয়ে আসলেও সোয়া নিজের জন্য কোনো কিছু পছন্দ করেনি। দুজনের সব কিছু শ্রাবণ নিজেই পছন্দ কিনেছে। কেনাকাটা শেষ করে সন্ধ্যার আগে শপিং মল থেকে বের হয় দুজন। শপিং ব্যাগগুলি পেছনে রেখে সোয়াকে গাড়িতে বসাবে। তখনই আরেকটা জিনিসের কথা স্মরণ হয় শ্রাবণের। এখন আবার ভেতরে যেতে হবে, একটা জুয়েলারি শপ আছে। এখন আর এই ভেতরে যেতে পারবো না।
আমার সঙ্গে আয়, আর একটা জিনিস নিতে ভুলে গেছি। সোহা কোনো প্রশ্ন না করে শ্রাবণের পেছন পেছন পা বাড়ায়। শ্রাবণ কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে দাঁড়িয়ে যায়। সোহা তো একসঙ্গে আসছে না। পেছন ফিরে তাকিয়ে দেখে সোহা রাস্তার কিনারায় দাঁড়িয়ে জুতা থেকে কী যেন ছাড়ানোর চেষ্টা করছে, পা ঘষে ঘষে। সোহার পেছন তাকিয়ে দেখে একটা বাইক রাস্তার কিনারা ঘেঁষে দ্রুত গতিতে সোহার দিকে এগিয়ে আসছে। শ্রাবণ সোহার দিকে তাকে চিৎকার করে ওঠে, সোহার নাম ধরে, আর এক মুহূর্তে দেরি না করে দৌড় দেয় সোহার দিকে। শ্রাবণের এত জোরে চিৎকার শুনে হকচকিয়ে গেছে সোহা। কিছু বুঝে ওঠার আগে শ্রাবণ ছুটে এসে সোহাকে একটানে রাস্তা থেকে সরিয়ে এনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই শ্রাবণ ছুটে এসে সোহাকে একটানে রাস্তা থেকে সরিয়ে এনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। সঙ্গে সঙ্গে সোহা সেখানে দাঁড়িয়ে ছিল যেখানে দ্রুতগতিতে ছুটে যায় বাইকটা। কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় একটা দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেল।